হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মুস্তাফিজুর রহমান। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের ডিজিটাল যুগে এমন দুইটি বিষয় আছে যা সবকিছু বদলে দিচ্ছে। প্রথমটি হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি, যা আমাদের ভাষা বুঝতে পারে। আর দ্বিতীয়টি হলো এমসিপি সার্ভার বা যেটিকে আপনারা মডেল কনটেক্সট প্রোটোকল বলে থাকেন, যা এই এআই মডেলগুলোকে আরো অনেক বেশি বুদ্ধিমান করে তোলে। আজ আমরা এই দুইটি বিষয় নিয়ে গভীরভাবে জানব। দেখব এআই শুধু একটি টুল নয়, বরং এটি সহযোগী এজেন্টে পরিণত হচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এনএলপি কি এবং মডেল কেন গুরুত্বপূর্ণ? সহজ কথায় এনএলপি হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারকে আমাদের মানুষের ভাষা বুঝতে এবং ব্যবহার করতে সাহায্য করে। কিন্তু কিভাবে? এর মূল ভিত্তি হলো মডেল। একটি মডেলকে একটি শিশুর মস্তিষ্কের সাথে তুলনা করা যেতে পারে। যখন একটি শিশু জন্ম নেয়, তার মাথায় কোনো পূর্বধারণা থাকে না। সে তার চারপাশের সবকিছু দেখে ধীরে ধীরে শেখে। তাকে যখন বাবা শব্দটি শেখানো হয়, সে ধীরে ধীরে বুঝতে পারে যে এটি একজন বিশেষ ব্যক্তিকে বোঝায়। ঠিক একইভাবে একটি এআই মডেল প্রথমে ফাঁকা থাকে, এরপর আমরা একে প্রচুর পরিমাণে ডেটা দিয়ে প্রশিক্ষণ দিই। এই ডেটার মধ্যে থাকে বই, ওয়েবসাইট, কোড বা অন্য যে কোনো লেখা। এই ডেটা থেকে মডেলটি বিভিন্ন প্যাটার্ন বা নিয়ম শেখে, যেমন কোন শব্দের পর কোন শব্দ আসার সম্ভাবনা বেশি। মডেলের সবচেয়ে মৌলিক উপাদান হলো টোকেন। একটি মডেল সরাসরি আপনার লেখা বুঝতে পারে না। এটি প্রথমে আপনার বাক্যগুলোকে ছোট ছোট অংশে ভেঙে ফেলে, যাকে বলা হয় টোকেন। যেমন আমি ভাত খাই বাক্যটি ৩টি টোকেনে ভাঙা যেতে পারে। আমি ভাত খাই, এই প্রক্রিয়ার নাম টোকেনাইজেশন। এই প্রতিটি টোকেনকে একটি নির্দিষ্ট সংখ্যায় পরিণত করা হয়, যা মডেলের জন্য বোধগম্য। বিপিই, বাইট পেয়ার এনকোডিং এর মতো অ্যালগোরিদম ব্যবহার করে এই টোকেন তৈরি করা হয়। লামা 3 এর মতো আধুনিক মডেলগুলো বৃহত্তম শব্দভাণ্ডার, যেমন লামা 2 মাত্র ৩২,০০০ টোকেন নিয়ে, যেখানে লামা 3 ১,২৮,২৫৬ টোকেন নিয়ে কাজ করে থাকে। আর এখনকার আরও অ্যাডভান্স মডেলগুলো আরও বেশি টোকেনের সাথে কাজ করে, যার মাধ্যমে তাদের আরও জটিল ভাষা ভালোভাবে পরিচালনা করতে সক্ষম করে। তাছাড়াও কিছু বিশেষ টোকেন আছে যা মডেলকে একটি কথোপকথনের কাঠামো বুঝতে সাহায্য করে। যেমন টোকেনটি মডেলকে বোঝায় যে এটি একটি ব্যবহারকারীর বার্তা। একটি মডেলের ক্ষমতা প্যারামিটারের সংখ্যার উপর নির্ভর করে। প্যারামিটারগুলো হলো মডেলের মস্তিষ্কের নিউরনের মতো, যা তথ্য প্রক্রিয়াকরণে সাহায্য করে। যত বেশি প্যারামিটার, মডেল তত বেশি তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে। জিপিটি-3 এর ১৭৫ বিলিয়ন প্যারামিটার ছিল, যা তার পূর্বসূরীদের তুলনায় অনেক বেশি। কিন্তু বর্তমানে আরও শক্তিশালী মডেল আছে, যেমন আপনারা ইতিমধ্যে জানেন জিপিটি 4.5, জিপিটি-5 এবং আরও লামা মডেল, ডিপসিক, আরও বিভিন্ন ধরনের মডেল আছে যাদের প্যারামিটার অনেক বেশি। মডেলের আপগ্রেড এবং এনএলপি এর সঙ্গে সম্পর্ক। মডেলের এই প্রশিক্ষণ প্রক্রিয়া তাকে আরও আপগ্রেড করে তোলে। শুধু প্যারামিটারের সংখ্যা একমাত্র গুরুত্বপূর্ণ নয়, বরং মডেলের আর্কিটেকচারও গুরুত্বপূর্ণ। প্রথম দিকের মডেলগুলো যেমন জিপিটি-3 একটি ডেন্স ট্রান্সফর্মার আর্কিটেকচার ব্যবহার করত, যেখানে প্রতিটি অনুরোধের জন্য মডেলের সব প্যারামিটার ব্যবহার হতো। কিন্তু এখন জিপিটি-4 এর মতো আধুনিক মডেলগুলো মিক্সার অফ এক্সপার্ট এমওই আর্কিটেকচার ব্যবহার করে। এর মানে হলো এটি একটি বিশাল মডেল নয়, বরং একাধিক ছোট ছোট বিশেষায়িত মডেল বা এক্সপার্ট এর একটি সংগ্রহ। যখন একটি প্রশ্ন আসে, তখন এটি শুধুমাত্র সেই বিশেষজ্ঞের কাছে যায় যে এই প্রশ্নটি সর্বোচ্চ উত্তর দেওয়ার জন্য পারদর্শী। এই পদ্ধতি অনেক বেশি কার্যকর, কারণ এটি একই সঙ্গে প্রক্রিয়াকরণ করে সময় কমিয়ে দেয়। জিপিটি-4 এর মোট প্যারামিটার প্রায় 1.76 ট্রিলিয়ন হলেও যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খুব কম সংখ্যক প্যারামিটারই ব্যবহৃত হয়। লামা 2, যার প্যারামিটার ৭১,৩৭০ বিলিয়ন, এবং লামা 3, যার প্যারামিটার ৮,৭০,৪০৫ বিলিয়ন, তাদের দক্ষতা প্রমাণ করছে, এমনকি কিছু ক্ষেত্রে জিপিটি-3 এর মতো বড় মডেলকেও ছাড়িয়ে গেছে। বাস্তব জীবনে মডেলের ব্যবহার। আমরা প্রতিদিনই এই মডেলগুলো ব্যবহার করে থাকি, হয়তো আমরা এই বিষয়টি জানিই না। যেমন চ্যাট জিপিটি, এটি একটি জিপিটি মডেল ব্যবহার করে। আপনি যখন কোনো প্রশ্ন করেন, মডেলটি তার ডেটা থেকে পরবর্তী শব্দগুলো অনুমান করে একটি পূর্ণাঙ্গ উত্তর তৈরি করে। জেমিনাই লাইভ, এটি শুধু টেক্সট নয়, ছবি এবং ভিডিওর মতো ডেটা বুঝতে পারে। আপনি আপনার ফোন ক্যামেরা শেয়ার করলে জেমিনাই দেখতে পারে আপনি কি দেখছেন, এবং স্ক্রিনের উপর সরাসরি হাইলাইট বা নির্দেশিকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারে। মডেল কি সব কাজ নিজে থেকেই করতে পারে? উত্তর হলো না। একটি প্রশিক্ষিত মডেল একা সব কাজ করতে পারে না। তার মূল কাজটি হলো পরবর্তী শব্দ অনুমান করা। কিন্তু যদি আপনি তাকে কোড লিখতে বলেন বা একটি ডকুমেন্ট থেকে তথ্য খুঁজে বের করতে বলেন, তবে সে সেটা পারবে না, যদি না আপনি তাকে কনটেক্সট দেন। কনটেক্সট আবার কি? আসুন আমরা দেখে নিই কনটেক্সট বিষয়টি কি। সহজ ভাষায় কনটেক্সট হলো প্রাসঙ্গিক তথ্য। একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আপনি আপনার বন্ধুকে বলছেন আমার ল্যাপটপে কফি পড়েছে। আপনার বন্ধু অবশ্যই বলবে না দারুণ, কারণ আপনার বন্ধু জানে এই বিষয়টির কারণে আপনি খুশি না।
কিন্তু একটি এআই মডেলের জন্য এই প্রসঙ্গ বা কনটেক্সট বোঝা অনেক কঠিন। এআইকে যদি আপনি কোড লেখার কাজ দেন, তখন তাকে কোডের ভাষা, কোড বেস, ফাইলের নাম, কাঠামো, প্রয়োজনীয় এই সকল বিষয়গুলো দিতে হবে। আর এই তথ্যগুলোই হলো কনটেক্সট। কনটেক্সটের জন্য মডেল কনটেক্সট প্রোটোকল এমসিপি কি এবং কেন? মডেলকে এই কনটেক্সট দেওয়ার জন্য প্রয়োজন হয় মডেল কনটেক্সট প্রোটোকল বা এমসিপি। এটি নভেম্বর 2024 সালের অ্যান্থ্রোপিক দ্বারা প্রবর্তিত একটি ওপেন স্ট্যান্ডার্ড। আমি মনে করি আপনারা অ্যান্থ্রোপিক সম্বন্ধে জানেন। অ্যান্থ্রোপিকের বিভিন্ন মডেল আছে, তার মধ্যে ক্লোড অন্যতম, এবং ক্লোড সনেট 4 যেটা খুবই জনপ্রিয় কোডিংয়ের জন্য। এমসিপি হলো একটি ইউনিভার্সাল ইন্টারফেস যা এআই মডেল এবং বাইরের ডেটা উৎসের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এর উদ্দেশ্য হলো এনএক্সএম ডেটা ইন্টিগ্রেশন এই সমস্যা সমাধান করা। সহজ ভাষায় আগে প্রতিটি ডেটা উৎসের জন্য আলাদা আলাদা প্রসঙ্গ তৈরি করতে হতো, যা ছিল অত্যন্ত জটিল। এমসিপি একটি সাধারণ প্রোটোকল দিয়েই এই কাজটা সহজে করে দিচ্ছে। এমসিপি এর মূল উপাদান: এমসিপি হোস্ট, এমসিপি ক্লায়েন্ট, এমসিপি সার্ভার। এমসিপি হোস্ট এটি হলো সেই এআই অ্যাপ্লিকেশন বা পরিবেশ, যেমন একটি কোডিং টুল বা চ্যাটবট যেখানে মডেলটি থাকে। এমসিপি ক্লায়েন্ট এটি হোস্টের মধ্যে থাকে এবং মডেল ও এমসিপি সার্ভারের মধ্যে অনুবাদক হিসেবে কাজ করে। এমসিপি সার্ভার এটি একটি বাহ্যিক পরিষেবা বা ডেটা টুল বা ক্ষমতা সরবরাহ করে। এটি ডেটাবেজ, ওয়েব সার্ভিস বা অন্য যে কোনো সিস্টেমের সাথে সংযোগ করে। যেমন ঘটনাটা ঠিক এইরকম হতে পারে, সাপোজ আপনার কাছে একটা মডেল আছে, সেটা হতে পারে GPT-4 মডেল। সেই মডেল অবশ্যই জানে না আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটি, বা মনে করেন যে আপনার একটা শিডিউলিং আছে, সেই শিডিউলিংটা কিভাবে কাজ করে, আপনি কখন কোন কাজটা করবেন, আপনার ক্যালেন্ডারে সবকিছু দেওয়া আছে, কিন্তু সেইটা আপনার মডেলটা জানে না। ঠিক এই জায়গায় আপনি এমসিপি সার্ভারটা বসিয়ে আপনার এই যে ক্যালেন্ডারের যে লিস্ট বা শিডিউলের যে লিস্টটা আছে, এই কনটেক্সটটা আপনি মডেলকে দিয়ে দিতে পারবেন। তখন মডেল ওইখান থেকে আলোচনা করে পরবর্তী শব্দ প্রেডিক্টের মাধ্যমে আপনাকে টোটাল আপনার প্রতিদিনের কার্যক্রমের সামারি বলে দিতে পারবে। আরএজি, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, এটি হলো একটি সম্পর্কিত কৌশল যা মডেলকে তার প্রশিক্ষণের ডেটার বাইরে গিয়ে নতুন এবং প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে সাহায্য করে। এটি মডেলের ভুল তথ্য তৈরি করার প্রবণতা বা হ্যালুসিনেশন কমাতে সাহায্য করে। এমসিপি সার্ভার কি সব এনএলপি এর সাথে কাজ করে? উত্তরটি হলো হ্যাঁ, এমসিপি সার্ভার সকল এনএলপি এর সাথে কাজ করতে পারে। এমসিপি একটি ওপেন স্ট্যান্ডার্ড যা সব ধরনের এআই মডেলের সাথে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটিকে এআই এর জন্য একটি ইউএসবি টাইপ সি প্লাগের সাথে তুলনা করা যায়, যা সব ডিভাইসকে একসাথে কাজ করতে সাহায্য করে। ওপেনএআই এবং গুগল, ডিপমাইন্ডের মতো বড় কোম্পানিগুলো এই প্রোটোকল গ্রহণ করেছে, যা প্রমাণ করে যে এটি এআই এর ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। এমসিপি সার্ভার দিয়ে কি কাজ করা যায়? এমসিপি সার্ভার ব্যবহার করে আমরা মডেলের ক্ষমতাকে সর্বোচ্চ স্তরে কাজে লাগাতে পারি। এটি এআইকে কেবল তথ্য খুঁজে বের করতে নয়, বরং বাহ্যিক সিস্টেমের মধ্যে সরাসরি কাজ করতে সক্ষম করে। এটি একটি এআইকে তার স্থির জ্ঞান থেকে যুক্ত করে একটি গতিশীল এজেন্টে পরিণত করে। এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতো উদাহরণ। এআই এর অগ্রগতিগুলো এখন বাস্তব হয়ে যাচ্ছে। ডেভিন এআই, এটিকে প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ডেভিন স্বাধীনভাবে সফটওয়্যার তৈরি, বাগ ঠিক করায়, এমনকি নিজ থেকে তার ভুল সংশোধন করতে পারে। এসডব্লিউ বেঞ্চ নামক একটি পরীক্ষায় ডেভিন কোনো মানবিক সহায়তা ছাড়াই 13.86% ইস্যু সমাধান করতে সক্ষম হয়েছে, যা আগের সেরা মডেলগুলোর 1.96% এবং 4.80% তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কার্সার, এটি একটি এআই কোড এডিটর যা আপনার পুরো প্রজেক্টের কোডকে বুঝতে পারে। এটি আরএজি বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন কৌশল ব্যবহার করে আপনার কোডবেস থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং সেই অনুযায়ী আপনাকে কোড লেখার পরামর্শ দেয় বা কোড এডিট করে দেয়। কার্সার একটি এআই পেয়ার প্রোগ্রামার বা সহযোগী হিসেবে মনে করা যায়। এইখানে একটা প্রশ্ন চলে আসে, তাহলে কি এআই বা এইরকম কার্সার টুলের মাধ্যমে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জব চলে যাবে? উত্তরটি হলো একদমই না। আপনি বিষয়টিকে ঠিক এইভাবে চিন্তা করতে পারেন। আপনারা জানেন টেসলা নামের একটি কার কোম্পানি আছে যারা নিজেদের গাড়ি নিজেরাই অটো পাইলটের মাধ্যমে চালিয়ে থাকে। কিন্তু তারা যখন অটো পাইলটের মাধ্যমে ড্রাইভ করে, তখন ড্রাইভারকে অবশ্যই বলে না যে তুমি এখানে থেকো না, কারণ ড্রাইভারকে সবসময় সতর্ক হতে বলে এবং অটো পাইলটের মাধ্যমে কাজটা সহজ করে দেয়। কিন্তু সাপোজ আপনি মনে করেন সেই টেসলা কোম্পানির কারটা বাংলাদেশে চলে আসছে এবং রাস্তার মধ্যে গাড়িটা চলতেছে একটা গ্রামের রাস্তায় চলে গেছে। এখন এই রাস্তার মাঝখানে একটা গরু চলে আসছে, যেটা অবশ্যই টেসলার জন্য একদমই প্রেডিক্টেবল না। সেই ক্ষেত্রে দরকার কাকে? মানুষকে। এইখানে কথা হচ্ছে, আপনি যদি ওই মডেল ট্রেনের টেমপ্লেট নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি নাই। আর যদি আপনি আউট অফ দ্য বক্স বা নিজের ডিসিশন তৈরি করতে পারেন, তাহলে এআই আপনার জন্য সহযোগী, জাস্ট কো-পাইলট ড্রাইভার। আপনি ওকে বলবেন চালাও, আমি দেখতেছি। মানে আমাদের ফ্লোটা একদম টেমপ্লেটগত না করে জাস্ট এই ফ্লোতে চলতেছে, আমাদের এই ফ্লোর মধ্যেই চলতে হবে, তাহলে আপনি রিপ্লেসেবল।
আর যদি এইটা প্রেডিক্টেবল না হয় বা আপনি নির্দিষ্ট ফ্লোতে না চলে আপনার ফ্লো আপনি নিয়মিত চেঞ্জ করতে পারেন, নতুনভাবে ডিসিশন আনতে পারেন, বিষয়টাকে আরো সহজ করে তুলতে পারেন, তাহলে এটা প্রেডিক্টেবল না। এটা কোনো প্যাটার্নের মধ্যে আসতেছেই না। এআই নিজে থেকে ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারে না। সে নির্দিষ্ট প্যাটার্নের মধ্যেই চলতে থাকে। তাকে প্যাটার্ন বুঝাই দিলে সে ওই প্যাটার্নের আলোকে কাজ করতে থাকবে। যেহেতু সেটা একটি মেশিন, তাই দ্রুত কার্যক্রমগুলো শেষ করতে পারবে। সব মিলিয়ে এনএলপি মডেল হলো একটি শক্তিশালী মস্তিষ্ক, আর এমসিপি সার্ভার আরএজি এর মতো প্রযুক্তিগুলো হলো ওই মস্তিষ্ককে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার মাধ্যম। এই দুইটি প্রযুক্তির সমন্বয়ে এআইকে একটি চ্যাটবট থেকে একজন কার্যকর্মী এবং স্বায়ত্তশাসিত কর্মীতে পরিণত করছে। তবে এই অগ্রগতি সত্ত্বেও কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন মডেল প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণে শক্তি এবং কম্পিউটিং সম্পদের প্রয়োজন। তাছাড়াও নতুন প্রোটোকলগুলির নিরাপত্তা ঝুঁকি যেমন প্রম্পট ইনজেকশনের মতো নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এআই এর নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত অগ্রগতি এবং সেই চ্যালেঞ্জের মোকাবেলা করা অপরিহার্য। আশা করি আপনারা ভিডিওটি থেকে কিছু শিখতে পারছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।